এলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা ড্রাফটিং নিয়ে আপনারা উদ্বিগ্ন। আপনারা আমার সাথে বিভিন্ন আমাকে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করছেন, স্যার ড্রাফটিং নিয়ে কিছু বলুন। ড্রাফটিং নিয়ে যে বিষয়টি আলোচনা করার জন্য সেখানে যে বিষয়টা হচ্ছে আগে মূলত দেওয়ানি বিষয় নিয়ে আলোচনা করি, তারপর ফৌজদারি বিষয়টি নিয়ে আরও কয়েকদিন আলোচনা করার পরিকল্পনা রাখছি। আমাদের ড্রাফটিং বোঝাটা জরুরি, কারণ এটা মুখস্থ ঘর করে চালিয়ে দেওয়ার সুযোগ নাই। আর ভুল ত্রুটিগুলি যত কম হবে তার জন্য তত সুবিধা, কারণ এই সাবজেক্টের মধ্যে ইন্ডিভিজুয়ালি পাস করতে হচ্ছে, কাজে এই জায়গাটাতে আমাদের ভালো করতে হচ্ছে। এই কারণে আমাদের 50-এর মধ্যে গড়ে 18 পেতে হচ্ছে, এই নাম্বারটার মধ্যে 50-এর পরীক্ষার মধ্যে তদ্রুপ ভাইবা দেব। তো একটা আমুক্তানামা দলিলের মধ্যে যেহেতু আমুক্তা দলিলনামা 20 সালে এসেছিলো, আমরা মূলত এখানে কী লিখবো? আমুক্তানামা দলিতে আপনি মানে একটা তো মূলত একটা দলিল যেভাবে লিখে আমুক্তানামা দলিল, কিন্তু অ্যাকচুয়ালি ঘুরে ফিরে তাই লিখে। কিন্তু কথা হলো পরীক্ষার জন্য কী করতে পারেন আপনি? একটা আমুক্তার দাতা, আমুক্তার গ্রহীতাকে ওই রকম যেটা আগের ফরম্যাটটা ছিল ওই রকম একটা লিখে চালিয়ে দেওয়া ছাড়া আপনার কোনো বিকল্প কোনো উপায় থাকছে না। একটা দলিলের মূলত ফরম্যাটটা যদি আপনি দেখে ফেলেন তাহলে আপনি বুঝতে যাবেন যে দলিলের ফরম্যাটের উপর ভিত্তি করে মূলত এইরকম বিষয়গুলো চলে থাকে। আমুক্তানামা মেন ইথিক্সটা কী, মানে মেন নীতিমালাটা কী? আমুক্তার মানে কি? একজনের পক্ষে আরেকজন কাজ করবে, সে পাওয়ার দিচ্ছে, তাহলে সে মূলত ভিতরের বর্ণনাটা দিবে কি? সে ভিতরের বর্ণনাতে যে বিষয়টা দেওয়ার চেষ্টা করবে সে বিষয়টা হচ্ছে যে কীভাবে মালিক এটার বর্ণনা দিবে। নাম্বার 2, সে কেন অন্যকে তার দায়িত্বটা অন্যকে দিয়ে দিচ্ছে সেটা বলবে। থার্ড হচ্ছে কাকে দিচ্ছে তার বিষয়ে বলবে। ফোর্থ হচ্ছে তাকে দেওয়ার পর সে কী কাজ করতে পারবে সে বিষয়টাও বলে দিচ্ছে। এগুলি হবে মূলত আমুক্তানামার মেন কথা। পক্ষদের পরিচয় দিয়ে এরপরে বিষয়গুলি বলা হয়। এর মধ্যে অনেক সময় অনেক ধরনের সাংস্কৃতিক, বিভিন্ন ধরনের ল্যাটিন, বিভিন্ন ধরনের শব্দ সম্মিশ্রণ থাকে। আপনি মূলত লেখাগুলো শুরু করতে পারেন একবারে নির্মোহ যদি বলা যায়, তাহলে বলবেন যে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আরম্ভ করতেছি যে আমি আমার সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে মালিক, কিন্তু আমার বয়সজনিত কারণে বা এই কারণে আমার সম্পত্তি দেখাশোনা করা মোটর সম্ভব হচ্ছে না, মেনটেন করা সম্ভব হচ্ছে না, খাজনাবাদ দেওয়া সম্ভব হচ্ছে না, মামলা মোকদ্দমা চালানো সম্ভব হচ্ছে না, বিদায় আমি একজন আমুক্তার গ্রহীতাকে মুক্তার গ্রহীতার প্রয়োজন অনুভব করছি, সেজন্য আমি আজকে তারিখ দিয়ে যে আমি মিস্টার করিম, তার পিতার নাম রহিম, তার ঠিকানা ওনাকে আমার আমুক্তার নামা প্রদানের মাধ্যমে ওনাকে আমার আমুক্তার নিযুক্ত করলাম। উনি আমার মতনই কী করতে পারবে, ক্রয় বিক্রয় করতে পারবে, নামজারি করতে পারবে, মানে যেগুলি করতে চায় আর কি, মামলা দিতে পারবে, খাজনা দেওয়ার জন্য বলতে পারবে, যে কোনো অফিসিয়ালি পর্যায়ে যে কোনো কার্যক্রম করতে পারবে, ইত্যাদি করতে পারবে। এগুলো হচ্ছে মূলত কথা। হ্যাঁ, এইরকম বলে, এবং যেহেতু আমুক্তারনামা দিচ্ছে মানে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় দিচ্ছে, তাহলে এর মধ্যে কী দিতে হবে? আমুক্তারনামার মধ্যে কয়েকজন সাক্ষী রাখার বিষয় আছে, মানে হচ্ছে এরপর হচ্ছে একটা তফসিলে বলার বিষয় আছে। তফসিলে বেশি কিছু দেওয়ার দরকার নেই, কারণ আপনার মনে রাখতে হবে আপনি পরীক্ষা দিতে বসছেন, আপনারা অ্যাকচুয়ালি রেজিস্ট্রি অফিসের মতন করতে বসেন নাই, কারণ আপনারা উকিল, আপনারা দলিল লিখক না, এটা মাথায় রাখবেন ক্লিয়ারলি। আপনাদের এই জিনিসগুলি যে দলিলের বিষয়গুলি অ্যাকচুয়ালি আপনাদের এত উদ্বিগ্ন হয়ে পড়ার দরকার নেই, কারণ আমরা উকিলরা কখনো দলিল লিখি না। লেখার আইনে পারমিশন আছে, কিন্তু আমরা লিখি না। ওইটা আমরা দলিল লেখকের সাহায্য নিয়ে করে ফেলি। যেহেতু আপনাদের পরীক্ষার মধ্যে আপনার দলিল লিখায়, আমুক্তারনামা লিখায়, কাজে কিছু তো বলার নেই, কিন্তু এটা মূলত দলিল লেখকদের পড়াশোনা। এটা জ্ঞানের কোনো শেষ নেই। ডাক্তারি পড়া উকিলদের দরকার, MBBS-এর সব বইগুলি, কারণ তাহলে হিউম্যান বডি চিনতে পারবে, সেটার কথা আলাদা। আপনি জ্ঞান সংগ্রহ করার জন্য পৃথিবীর সব বই পড়ে ফেলেন, সেটা কথা আলাদা। কিন্তু স্পেসিফিক্যালি একটা উকিল হওয়ার জন্য ড্রাফটের মধ্যে ত্রুটি আছে কিনা এটা দেখা জরুরি। ড্রাফট কী ফরম্যাটে লিখলো এটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ না। তারপরেও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে, আমরা পড়ব। তফসিলটার মধ্যে জেলার নাম দিব, সাব রেজিস্ট্রি অফিস দেবো, এতটুকুই। মৌজার নাম দিব, কোনো একটা মৌজা নাম দিব, মানে গ্যাপ রেখে যাবো, ব্ল্যাঙ্ক। একটা খতিয়ান নং লিখে ব্ল্যাঙ্ক দিব, একটা দাগ নং লিখে ব্ল্যাঙ্ক দিব, জমির পরিমাণ লিখে ডট দেবো। এরপর যেই জমিটাকে আপনি পাওয়ারটা দিবে আপনাকে, যেই জমিটার উপর আপনি এত কিছু করতে পারবেন, যে আমুক্তার দাতাকে আপনি পাওয়ারটা প্রদান করতেছে উনি, এটা চৌহদ্দি বলুন। চৌহদ্দি মানে কি? উত্তরে করিম, দক্ষিণে রহিম, পশ্চিমে এইগুলো একটা বর্ণনা দিয়ে শেষ করে দিলেন। এটা হলো আমুক্তানামা দলিল সংক্রান্ত ব্যাপার। এখন 2019-এ দেখেন যে আসছে যে একটা বিক্রয় দলীয় মুসাবিদা, এখন কতগুলি 25-30টা পয়েন্ট। এর মধ্যে আসলে সব পয়েন্ট লেখলে দেখবেন মাথা, আপনি শুধু 25-30টা হেডিং লিখতে আপনি দেখবেন মোটামুটি সময় চলে যাবে। রেজিস্ট্রেশন, জমির মূল্য লিখবেন, দেখুন 50 লাখ, জমির পরিমাণ 5 কাঠা, হ্যাঁ, এইরকম একটা স্ট্যাম্প দিতে হয়। তারপর অফিসের নাম, সাব রেজিস্ট্রি অফিসারের নাম, দলিলের নাম্বার, কী ধরনের দলিল, গ্রহীতার নাম ঠিকানা লিখবেন, স্থায়ী অস্থায়ী ঠিকানাগুলো লিখতে যাবেন না। দাতার নাম ঠিকানা লিখবেন, স্থায়ী অস্থায়ী লিখতে যাবেন না। আমুক্তার যদি কাউকে দিয়ে করান তাহলে নাম ঠিকানা অতটুকু লিখবেন, স্থায়ী অস্থায়ী ঠিকানা দেখানো, ওইটাই সব ঠিকানা।
আপনি পুরো দলিল লিখে পাগলাটেপনা করার কোনো দরকার না, কারণ আপনার সময় পাবেন না। 2 ঘন্টার এক্সাম, একটা দলিল লিখতে 2 ঘন্টা লেগে যাবে, কাজে এই কাজটাই করবেন মোটেও না। তারপর হচ্ছে পয়েন্টগুলির মধ্যে যতগুলি পারেন, যেমন সম্পত্তি হস্তান্তরের উদ্দেশ্যটা লিখবেন, মালিকানা সংক্রান্ত বিবরণের পয়েন্টটা লিখবেন, পয়েন্টগুলি লেখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব, পয়েন্টের নাম, ভিতরে কিছু তথ্য ব্ল্যাঙ্ক রেখে দৌড় দিবেন। আমার প্রশ্ন, স্যার বিভিন্ন বই, বিভিন্ন বাজারে প্রচলিত বিভিন্ন গাইড ঘর করে দেওয়া আছে, দিতে পারলে ভালো, আমি মানা করছি না, কিন্তু কথাটা হচ্ছে যে আপনি আদৌ কি দিতে পারবেন কি না। এটাকে সম্ভব 2 ঘন্টার মধ্যে একটা বিক্রয় দলিল আপনি লিখে শেষ করে ফেলবেন, যার মধ্যে প্রায় 30টা পয়েন্ট, বাদীর হলফনা, দাতার হলফনামা, গ্রহীতার হলফনামা, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলি থাকে। শনাক্ত করে নাম ঠিকানা, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, কিছু দরকার নেই, দরকার নাম ঠিকানা। দলিল গ্রহীতার হলফনামা, দলিল গ্রহীতার হলফনামা দিয়ে কী করবে? যিনি দলিল সম্পত্তি কিনবেন উনি বলবেন আমি 60 বিঘার উপরে সম্পত্তি কিনছি না, মানে আমি যে সম্পত্তি কিনছি এটা 60 বিঘার নিচেই আছে, কারণ আমরা তো জানি ভূমি আইনে আমরা পড়ে এসেছি 60 বিঘার উপরে একটা ব্যক্তির নামে মালিক হতে পারবে না, কোম্পানির কথা আলাদা, এটা বলবে। আর দলিলদাতা কী বলবে, যে আমি এটা সম্পত্তি রাখা বন্ধক টন্ধক রাখি নাই, বা এটা কোনো আইন বিরোধী সম্পত্তি নাই, সম্পত্তিটা কোনো অর্পিত সম্পত্তির মধ্যে না, হ্যাঁ, মানে আইনগত কোনো ঝামেলা নেই, এই ক্লিয়ারেন্সটা সে দিবে। এরপর একটা সাব রেজিস্ট্রার স্বাক্ষরটা করে দিয়ে এটা শেষ করবে। এই জাতীয় বিষয়গুলি হয় এইরকম। তাহলে আপনার 2টা ড্রাফট মোশন একটু আলোচনা করলাম। তাহলে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। সম্পত্তি সংক্রান্ত হেবাদুল্লে মুসাবিদা, হেবাদুল্লে এসেছিল, মানে দান দলিলে কিন্তু 2টা পক্ষের কথা বলবেন। মানে স্মরণ করছি, আপনি কীভাবে মালিক, কেন দান করতে চাচ্ছেন, এই আমাকে অনেক স্নেহ করে, আমার বয়স হয়ে গেছে, আমার নাতি আমাদের খুবই যত্ন স্নেহ করে, এই কারণে আমি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে সম্পত্তি দান করছি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, দান করলে আমার সম্পত্তি তোমাদের ব্যতীত আর কেউ দাবি দেওয়া করতে পারলে না, করলে সর্ব আদালত অগ্রাহ্য হবে, ইত্যাদি ইত্যাদি বলে এটা কভার করে দেবেন। হ্যাঁ, তারপর ওই যে আবার তফসিলে বর্ণনা দিবেন, আবার জেলা, সাব রেজিস্ট্রি অফিস, মৌজা, খতিয়ান, দাগ, জমির পরিমাণ, উত্তরকে, দক্ষিণীকে, পূর্বকে, যেটাকে চৌহদ্দি বলে, এখানে একই রকম বিষয়টাকে চালিয়ে দেবেন। হ্যাঁ, এই বিষয়গুলিকে আমরা সলভ করলাম। আমরা মূলত দলিল বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে কিছু কিছু দলিল যেগুলো এসেছিলো এগুলি মূলত কী করবেন। আপনাদের মতামত আমাকে জানাবেন যে কোথায় কোথায় অসঙ্গতি হচ্ছে, আমি চেষ্টা করব ড্রাফটিং সাবজেক্টটা যেহেতু একটু টাফ, একটু সময় দেওয়ার জন্য। এখন আপনাদের ইচ্ছা থাকা দরকার, আপনাদের মতামত থাকা দরকার। ভালো থাকবেন সবাই।